দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আজকের পর্বে কে থাকছেন আমাদের অতিথি, চলুন দেখে নেই। একটি রাষ্ট্র কতটা গণতান্ত্রিক তা পরিমাপ করা যায় তার গণমাধ্যমের স্বাধীনতা দেখে। যখন সত্য বলাটাই সবচেয়ে বড় ঝুঁকি, তখন সেই ঝুঁকিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন এক নির্ভীক কলম যোদ্ধা, যার কাছে সাংবাদিকতা মানে কেবল সংবাদ পরিবেশন নয়, বরং সমাজ ও রাষ্ট্রের গভীর ক্ষতগুলো জনসম্মুখে উন্মোচন করা। আদর্শিক লড়াইয়ের ময়দানে তিনি সবসময়ই আপোষহীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ থেকে জাতীয় রাজনীতির অলিগলি সবখানেই তার বিচরণ ছিল অধিকার আদায়ের পক্ষে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কলম ধরা থেকে শুরু করে রাষ্ট্রের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়া, তিনি বারবার প্রমাণ করেছেন তিনি সাধারণ মানুষেরই কণ্ঠস্বর। তার প্রতিটি লেখায় ফুটে ওঠে সামাজিক ন্যায় বিচার আর সাম্যের আকুতি। ক্ষমতার রক্তচক্ষু উপেক্ষা করে তিনি অবিচল থেকেছেন মুক্ত সাংবাদিকতার আদর্শে। তবে তার বিভিন্ন আপোষহীন বক্তব্য ও সাহসী অবস্থান নিয়ে জনমনে কখনো কখনো তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। বর্তমানে তিনি বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক আলোচনার জনপ্রিয় মাধ্যম জবান পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আজকের দীপ্ত হট সিটে আমাদের আমন্ত্রিত অতিথি রেজাউল করিম রনি। দর্শক, আমাদের আজকের অতিথি রেজাউল করিম রনি, সম্পাদক জবান। রেজাউল করিম রনি, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের হট সিটে। স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছেন। যে বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করতে চাই, আপনি যার সম্পাদক তার নাম জবান। তো আমরা এই জবান আটকে দিচ্ছি কিনা এই কারণে বলছি যে নতুন সরকার গঠন হয়েছে, মন্ত্রিসভা গঠন হয়েছে, তারা কার্যক্রম শুরু করেছেন। গতকাল একটি টেলিভিশনের 4 সাংবাদিককে শোকজ করা হয়েছে। আমরা ফেসবুকে দেখেছি যে তারা জুলাইয়ের পক্ষে থাকায় বা নিজেদের মত প্রকাশের জন্যই এই শোকজ করা হয়েছে। সরকার বদলালেও যদি সাংবাদিকদের জবাবদিহির নামে চাপ আসে, তাহলে কি আমরা একই চক্রে ঘুরছি কিনা, এটা একটা প্রশ্ন। আর সম্পূরক হিসেবে থাকছে শোকজ কি প্রশাসনিক প্রক্রিয়া নাকি নীরব বার্তা? জি, ধন্যবাদ যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, সংবাদপত্রের স্বাধীনতা এইটা খুবই লুক্রেটিভ টার্ম। সংবাদপত্রের স্বাধীনতা কেন, যে কোনো স্বাধীনতাই আসে রেসপন্সিবিলিটির সাথে সাথে। যে রেসপন্সিবিলিটি রক্ষা করতে পারে না, তার জন্য স্বাধীনতা জঙ্গলের শাসন ডেকে আনে। এটা হলো একটা। ফলে আপনি স্বাধীনতা এনজয় করবেন, সাথে সাথে রেসপন্সিবল হবেন। আর আপনি যে ঘটনার কথা বললেন, এই ঘটনার সাথে সংবাদপত্রের স্বাধীনতার কোনো সম্পর্ক নেই। কারণ হলো সরকার মাত্র একদিন কর্মদিবস পালন করেছে। আর এই ঘটনাটা আপনার যেদিন শপথ নিয়েছে সেই দিনে, তখনও বিএনপি সরকার ফর্ম হয়, শপথ নিয়েছে মন্ত্রিসভা বিকেলে। তো যাই হোক, ফলে এই ঘটনার সাথে এই সরকার গঠনের কোনো সম্পর্ক আপাতত আমি দেখতে পাচ্ছি না। যেটা আমি জানার চেষ্টা করলাম সেই অফিসের ঘটনা, সেটা হলো ইন্টারনাল একটা, তার অফিস থেকে কর্মকর্তাদের একজন আমাকে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। কারণ হলো সোশ্যাল মিডিয়াতে আপনি বলেন ফেসবুকে লেখা হচ্ছে, ফেসবুকে যেটা হয় ফ্যাক্টস না, ন্যারেটিভ দেওয়া হচ্ছে জুলাইয়ের জন্য স্ট্যাটাস দেওয়ার কারণে তারা চায়। সরকার কি জুলাই বিরোধী নাকি? ধরলাম সরকার জুলাইয়ের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার জন্য তাদের চাকরিচ্যুত। জুলাইয়ের বিরুদ্ধে কেউ কি সরকারে আছে? অ্যাবসলিউটলি না। তো ফলে এই যে ন্যারেটিভ তৈরি করে ম্যানুভারিং করা, ইটস অ্যাবসলিউটলি এটা অন্যায়, এটা যারা করছে ফেসবুকে। এবং ফেসবুকে আমাকে ট্যাগ দেওয়া হচ্ছে, আমি এদের কাউকে চিনিই না। শুধু একজনের সাথে টক শোতে 1-2 শো করছিলাম উপস্থাপক হিসেবে, রাকিব যে ছিল, 1-2 শোতে ছিলাম। শোতে আমি কখনো কখনো তর্ক করি, কখনো কখনো আলাপ করি, কখনো কখনো চিৎকার করি, কখনো কখনো নীরব থাকি। এটা পার্ট অফ আর্গুমেন্ট। বাট তার সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো পরিচয় নাই, ব্যক্তিগত কোনো বন্ধুত্ব নাই, কোনো শত্রুতাও নেই। আমাকে ট্যাগ করে সেই বিভিন্ন টক শোর এই কাটিংগুলো দিয়ে আপনি ফ্যাসিস্ট হয়ে গেলেন। আমি জানিও না ঘটনা কী ঘটছে। তারপরে আমি আজকে জানার চেষ্টা করলাম, যেটা হচ্ছে যে তারা এখানে যে 4 জনকে করেছে, তারা ওভার পাওয়ার এক্সারসাইজ করেছে অফিসে। তাদের অফিসের রুলস অনুযায়ী তাদেরকে নাকি শোকজ করা হয়েছে এবং ছুটিতে পাঠানো হয়েছে। কারণ হলো তারা তাদের সিনিয়র যারা কর্মকর্তা ছিল তাদের অর্ডার মানছিল না, অফিসের যে ডেকোরাম সেটা তারা লঙ্ঘন করছিল। তারা তাদের মতো করে অফিসের মধ্যে তারা এম্পাওয়ার্ড, মানে তাদের আলাদা একটা ক্ষমতা তারা এক্সারসাইজ করছিল। ফলে তারা যেই অভিযোগটা করছে যে তাদের প্রতি অন্যায় করা হয়েছে, অলরেডি তাদেরকে সেই অভিযোগে অভিযুক্ত করে, মানে তারাই ওভার ক্ষমতা চর্চা করছে, তারাই অতিরিক্ত পাওয়ার এক্সারসাইজ করছে হাউসে। কারণ প্রত্যেকটা হাউসের একটা নীতি থাকে, প্রত্যেকটা হাউসের একটা আপনার কী বলে যে যেটা রেগুলেশন থাকে, সেই রেগুলেশন অনুযায়ী পদ্ধতি আছে,
আপনি ধরেন এক জায়গায় চাকরি করেন, আমি দীর্ঘদিন সাংবাদিকতা করি, হাউজের পলিসির বাইরে গেলে হাউস ব্যবস্থা নিতে পারে, সেটার ফয়সালা করবে আদালতে, সে আদালতে যাবে, শ্রম আদালত হবে, কিন্তু তার আগে এই যে ন্যারেটিভ তৈরি করা, হ্যাঁ, এটা আওয়ামী লীগের আমলেও আমরা দেখছি। আরেকটা হলো সাংবাদিকতাতে আমরা ধরেন দেখেন আপনি একটা দলের হবেন, আমি একটা দলের হবে, এটা কোনো সমস্যা না, কিন্তু নিরপেক্ষ হয়ে একটা দলের জন্য কাজ করা এইটা ডেঞ্জারাস। আপনি প্রকাশ্যে একটা দলের পক্ষ নেন, অসুবিধা কি? যখন আপনি পেশাদারি দায়িত্ব পালন করবেন তখন আপনি পেশাদার হবেন, একদমই তাই। ভেরি পরিষ্কার। সংবাদপত্রের স্বাধীনতা বা যে কোনো স্বাধীনতা বলতে আমরা যে ধরনের ধরেন আওয়ামী লীগের আমলে করতো, আওয়ামী লীগের মতামত উৎপাদন করতো, কিন্তু যখন আপনি ধরতেন বলতো সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, তা আওয়ামী ক্যাডারের কাজ করতো, হ্যাঁ, কিন্তু শেল্টার নিত সাংবাদিক পরিচয়ের আড়ালে, বুদ্ধিজীবী পরিচয়ের আড়ালে। আমি মনে করি এই জিনিসটা দরকার নেই, কিন্তু এটার অবসান হইতে হবে। আপনি আপনার রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, আপনি জামাত শিবিরের হন, বিএনপির হন, এনসিপির হন, কোনো সমস্যা নেই, আপনার হাউসে আপনি স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন। এবার হাউস যদি এবারে ওই আপনি যদি ধরেন নিজে একটা দলের নৈকট্য লাভ করে বা একটা দলের প্রতিনিধি হিসেবে সেই হাউসে আপনার সিনিয়রদের বা জুনিয়রদের উপর অত্যাচার করেন, ক্ষমতা এক্সারসাইজ করেন, পরে যদি হাউস আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তারপরে আপনি যদি ফেসবুকে ন্যারেটিভ তৈরি করেন, এটা যেমন অন্যায়। আবার অ্যাট দ্য সেম টাইম হাউস আপনার প্রতি একটা রাজনৈতিক দলের দিকে ঝুঁকে গিয়ে আপনাকে যদি আপনার যেটা নাগরিক অধিকার বা আপনার যে স্বাধীন কর্ম, আপনার একজন কর্মকর্তা হিসেবে বা কর্মচারী হিসেবে বা আপনার জীবিকা নির্বাহের যে অধিকার, এটা যদি ক্ষুণ্ণ করে, আপনি সোজা শ্রম আদালতে যাবেন এবং আপনি আপনার ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা আপনার বিরুদ্ধে ধরেন যে 4জন সাংবাদিক, ধরেন আমি তাদেরকে চিনি না ভালোভাবে, কিন্তু আমি ধরে নিলে আমি তাদের বিরুদ্ধে, কিন্তু তাদের অধিকার আদায়ের জন্য আমি ফাইট করব। তাদের প্রতি যদি কোনো অন্যায় করা হয় তার জন্য যেভাবে পাশে দাঁড়ানো দরকার আমরা দাঁড়াবো। কিন্তু মানে যে কারণে বিতর্কটা তৈরি হয়েছে যে সরকার মাত্রই ক্ষমতা গ্রহণ করলো, গতকালই তাদেরকে শোকজ করা হলো, তাহলে তারা যে ক্ষমতার চর্চা করছিল সেই ক্ষমতার চর্চা রাজনৈতিকভাবে ওই অফিস কর্তৃপক্ষ সেই সুযোগটা বা সময়টা খুঁজছিল যে যখন এই সরকার গঠন হয়েছে, তারপরে দুই তরফ থেকে হইতে পারে। একদমই। আপনি আরেকটি কথা বলেছেন যে বিএনপি কি এই জুলাইয়ের বিরুদ্ধে কিনা। বিএনপি জুলাইয়ের বিরুদ্ধে না, বিএনপি বা ছাত্রদলের প্রচুর নেতাকর্মী এই জুলাইয়ের আন্দোলনে যুক্ত ছিল, আহত হয়েছে, কিন্তু যখন শপথ গ্রহণের অনুষ্ঠান হলো তখন দেখলাম যে একটা ডিবেট তৈরি হলো। এটা আপনিও জানেন, আমিও জানি, যে দুটো শপথ হওয়ার কথা ছিল সংবিধান সংস্কার পরিষদের, সেটা বিএনপি নেয়নি, এনসিপি এবং জামাত নিয়েছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? এই বিষয়ে আমার মন্তব্য শুধু না, আপনি যদি বড় বড় আপনার সংবিধান বিশেষজ্ঞ এবং পার্লামেন্টারিয়ানদের বক্তব্য শুনেন তাহলে দেখবেন যে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে নোট অফ ডিসেন্ট সহ, এবং জুলাই সনদের যে প্রজ্ঞাপন সেখানে নোট অফ ডিসেন্ট নাই। তার প্রজ্ঞাপন হলো একটা লিগ্যাল ডকুমেন্ট, কিন্তু জুলাইয়ের সংস্কার, জুলাইয়ের সনদের বাস্তবায়ন, এটা একটা পলিটিক্যাল ফয়সালা, রাজনৈতিক বন্দোবস্ত। তার মানে রাজনৈতিক ফয়সালাটাকে আপনি লিগ্যাল ফ্রেমওয়ার্ক দিয়ে আটকায় দিতে পারবেন, এটা পলিটিক্যালি সলভ করতে হবে। এবং পলিটিক্যালি সলভ করার ক্ষেত্রে বিএনপি যেহেতু একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি সবসময় একটা সাংবিধানিক ধারাবাহিকতার মধ্য দিয়ে ফাংশন করে। যেমন ধরেন ডক্টর ইউনূসের সরকার গণঅভ্যুত্থানের ম্যান্ডেটের পাশাপাশি সাংবিধানিক বৈধতা 106-এর আপনার আলোকে রেফারেন্সে সাংবিধানিক বৈধতা এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেছে। ফলে এই সরকারকেও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে পারবে, ফলে রক্ষা করতে পারতে হবে। এটা না করলে তার লিগ্যালিটি, তার লেজিটিমেসি প্রশ্নবিদ্ধ হবে। পার্লামেন্টারি ডেমোক্রেসি এভাবে ফাংশন করে। অন্যদিকে যারা দুইটা ওতের কথা বলতেছে তারা এই গণ অভ্যুত্থানটাকে বিপ্লব মনে করতেছে। দ্যাটস দ্য প্রবলেম। এটা গণ অভ্যুত্থান, এটা বিপ্লব না। এবং গণ অভ্যুত্থানের আলোকে রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবনা সেটা ডেমোক্রেটিক পদ্ধতিতে হইতে হবে, নট হটকারী অ্যানার্কিস্ট পদ্ধতিতে। বিভিন্ন বুদ্ধিজীবীরা, উইশফুল দার্শনিকরা, যারা আপনার নিজেদের বিরাট দার্শনিক মনে করে, তারা এই যে বাসতলায় শপথ নিতে হবে বইলা যারা প্রথমে উত্তেজনা ছড়াইছিল, তারা এখানে একটা এনার্কি তৈরি করার জন্য এই ধরনের জিনিস নিয়ে আসছে। এবং জামাত যেটা করছে, তারা তাদের পলিটিক্যাল ইডিওলজি অনুযায়ী, জামাত একটা ইডিওসেন্ট্রিক পলিটিক্যাল পার্টি, বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, ফলে বিএনপির পজিশন এখানে পরিষ্কার আলাদা। এবং শুরুর থেকে বিএনপি মনে করে পার্লামেন্টারি ডেমোক্রেসি, প্রতিনিধিত্বশীল যে গণতান্ত্রিক ব্যবস্থা, তাতে পার্লামেন্ট সভারেন্ট। ধরেন আপনি শপথ যাই না, এটা এক্সিকিউট করবে কে? পার্লামেন্ট। তো পার্লামেন্ট এক্সিকিউট না হয়ে, পার্লামেন্ট ফাংশন না করে, এটা তো দুই পয়সার কোনো ভ্যালু নাই। ডেফিনেটলি সংবিধান সংস্কারের প্রস্তাবনা বিএনপি সবার আগে দিয়েছে 22 সালে, আপনার 31 দফা থেকে পর্যন্ত। ফলে এটা তো করতে হবে, ইনকর্পোরেট করতে হবে। কোন প্রক্রিয়া আপনি করবেন, ডেমোক্রেটিক প্রক্রিয়ায় নাকি আপনি অগণতান্ত্রিক প্রক্রিয়া করবেন? বিএনপি শুধু এই জায়গায় পার্থক্য করছে। বিএনপি এটাকে ডেমোক্রেটিক পদ্ধতিতে আনার জন্য আপনার যেটা সংবিধানের কোনো ধারার মধ্যে যেটা লিগ্যালিটি কোশ্চেন হবে, প্রশ্নবিদ্ধ হবে, সেটা অ্যাভয়েড করার জন্য একটা শপথ নিয়েছে। কিন্তু জুলাইয়ের সম্মানে কি এই শপথটা নেওয়া যেত কিনা? এখানে কোনো সম্মান হইতো, কারণ জুলাইয়ের সম্মান হলো একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করা, এটাই হলো প্রবলেম। 71-এর সম্মানের কথা হাসিনা বারবার বলতো, বইলে 71 বিরোধী রাজনীতি করতো। এরাও বারবার জুলাইয়ের কথা বইলা জুলাইয়ের
জুলাইয়ের যে প্রিন্সিপাল, যে একটা মূল্যবোধ ভিত্তিক গণতান্ত্রিক, নট মতাদর্শপন্থী, নট কোনো সংঘভিত্তিক রাজনীতি, একটা গণতান্ত্রিক রাজনীতি করতে হবে, সেইটার স্পিডটা কী হবে? জুলাইয়ের দায়িত্ব নিতে হবে। জুলাইয়ের দায় মুক্তিতেও কাজ হবে না, জুলাইয়ের ক্রেডিটেও কাজ হবে না। ক্রেডিট শুধু শহীদদের, জীবিতদের আছে দায়িত্ব। বারবার বলছি না আমরা, দায়িত্বটা কি? একটা গণতান্ত্রিক প্রক্রিয়া রিস্টোর করা। ফলে যেই প্রক্রিয়াতে আপনি ফাংশন করলে আপনাকে একটা ধরেন একটা রিট যদি করে দেয় কোর্টে, আপনি 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 খারিজ আপনি প্রশ্নবিদ্ধ হবে যে শপথটা, যেটা পুরো ডেমোক্রেটিক প্রসেসটাকে আপনার ক্ষতিগ্রস্ত করবে, সেটা বিএনপি নিতে পারে না। বিএনপি কেন সেটা নিবে? কিন্তু সংবিধান সংস্কার লাগবে। বিগত আমলে সংবিধানটা একটা সাংবিধানিক ফ্যাসিবাদ ছিল, এটা আপনার একটা মুজিব পরিবারের সম্পত্তিতে পরিণতি ছিল, কে না জানে। আমরা সংখ্যা বাইর করছি সাংবিধানিক ফ্যাসিবাদ নামে, হ্যাঁ, আমরা প্রচুর লেখালেখি করছি। সো সেটা লাগবে, কিন্তু সেটা কোন প্রক্রিয়ায় লাগবে? ডেফিনেটলি গণতান্ত্রিক আদব মেনে হতে হবে। সেটা অগণতান্ত্রিকভাবে যদি আপনি কোনো কিছু করেন, সেটা পরবর্তী সময় তার লিগ্যালিটিকে, তার বৈধতার বেসিসকে নষ্ট করে ফেলবে, সেটা জুলাইকে অপমানিত করবে। আপনি রিটের কথা বললেন, আমি রিটের প্রসঙ্গে আরেকটি প্রশ্ন করতে চাই। হ্যাঁ ভোট এবং না ভোট নিয়ে একটি রিট হয়েছে, দেখেছেন, সেটি কোর্টে নিশ্চয়ই আইনের যে পদ্ধতি আছে সেখানেই মোকাবেলা হবে। সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক এই বিষয় নিয়েও তিনিও তার একটা মতামত প্রকাশ করেছেন, তার নিজের মতো করে ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু পক্ষে বিপক্ষে অনেকগুলো আলোচনা আছে। এই যে হ্যাঁ এবং না ভোট নিয়ে যে রিট হলো, এটাতে কি হ্যাঁ ভোট এবং না ভোটকেও প্রশ্নবিদ্ধ করে বলে মনে করেন আপনি? এইটা কোনো হ্যাঁ ভোট না ভোট, এটা যদি নাও হইতো কোনো সমস্যা ছিল না। কারণ হইল জুলাই সনদ যেদিন স্বাক্ষর হয়, দেশি বিদেশি সাংবাদিক কূটনীতিকদের সাথে, দেশের বিশিষ্ট ব্যক্তিদের সাথে এবং গোটা জাতির সাথে সমস্ত রাজনৈতিক দলগুলো কমিট করেছিল, এনসিপি ছাড়া সবাই স্বাক্ষর। ইভেন জামাত বলছিল যে এটা আইনি ভিত্তি না হলে স্বাক্ষর করবে না। রাত পর্যন্ত তারা মিটিং করলো, সকালে টিপটিপ বৃষ্টিতে যায় তারাও স্বাক্ষর করেছে। ফলে এটা গণভোট টনভোট আইন রিট মিট কিচ্ছু না হইলেও যারা নির্বাচিত হয়েছে বিএনপি, তারা এটা এক্সিকিউট করতে বাধ্য, কারণ তারা জাতির সাথে কমিট করেছে আগে। ফলে এই যে বাকি যে আয়োজনগুলো, এটা টোটালটাই বাহুল্য। হ্যাঁ, গণভোটে আপনি যাইতে পারেন অধিক জনসম্পৃক্ততা আদায় করার জন্য, মানুষদের সাথে আছে এটা প্রমাণ করার জন্য। প্রমাণ হয়েছে। ইভেন মানুষ যদি নাও থাকতো, 100% ভোট যদি নাও হইতো, কিচ্ছু আসে যায় না। এটা আপনি পূর্ব অঙ্গীকার অনুযায়ী আপনি এটা পূরণ করতে বাধ্য, কারণ আপনি স্বাক্ষর করেছেন জাতির সামনে। এবং স্বাক্ষরের সময় এখানে একটা অঙ্গীকারনামা কিন্তু পড়ানো হয়েছিল, সেটা পরে তারপরে সবাই স্বাক্ষর করেছে। এবং যারা স্বাক্ষর করেছে তাদেরই একটা দল বিএনপি আজকে সরকার গঠন করেছে 2/3 মেজরিটি নিয়ে। সো এটা নিয়ে কোনো সংশয় নেই। তার মানে জুলাই সনদ এবং ঐক্যমত্য কমিশনের যে বিষয়গুলো এসেছে, তারপরে এই হ্যাঁ ভোট না ভোটের আসলে কাঠামোগত কোনো গুরুত্ব নেই, হওয়ার জন্য হওয়া ঠিক তাই বলছেন আপনি। গুরুত্ব আছে, জনসম্পৃক্ত মানুষকে আপনি এঙ্গেজ করলে দ্যাটস ফাইন, ওকে, সমস্যা নাই। কিন্তু আমি মনে করি প্রত্যেকটা কমিটমেন্ট গুরুত্বপূর্ণ। আপনি যদি রাজনীতি করেন, ধরেন জনগণের সামনে আপনি একটা কমিট করলেন, দেশি বিদেশি সাংবাদিক কূটনীতির সামনে আপনি একটা সাইন করলেন সবার সামনে, এবং আপনি বললেন একটা ঐতিহাসিক নবযাত্রা আপনি, হ্যাঁ, আপনার উইথ নোট অফ ডিসেন্ট, অসুবিধা নেই। নোট অফ ডিসেন্ট সবারই আছে, জামাতের আছে 3-4টা, বিএনপির আছে 13টা, অন্যান্য দলের আছে, ওকে, সমস্যা নেই। আপনাকে মানুষ ম্যান্ডেট দিয়েছে, এখন আপনি আবার অনেকগুলোতে নোট অফ ডিসেন্ট নাই। মোট তো আপনার 84টা প্রস্তাবনা, তার মধ্যে কতগুলোতে তো একদমই সবাই একমত, সেগুলো আপনি করে ফেলবেন। তো এবং করার জন্য আপনি যেহেতু কমিট করেছেন, ফলে বাকি জিনিস এই কমিটমেন্ট আমি মনে করি, ধরেন আপনি ওয়াদা দিলেন। প্রথম কথা হলো, আপনি দেখেন তারাশঙ্করের একটা কথা আছে, আইন জিনিসটা তুমি সহজে বুঝো বটে, কিন্তু ন্যায় অন্যায় জিনিসটা ঠিক অত সহজ না। ধরেন আপনাকে আমি একটা মৌখিক কথা দিলাম যে ভাই আমি এই জিনিসটা করব, বা আপনার কাছ থেকে আমি ধরেন একটা জিনিস কিনলাম মুখে কথা দিয়া, হ্যাঁ, দিয়ে আপনি আমি বললাম যে ঠিক আছে টাকাটা আমি পরে দিব, হ্যাঁ, অমুক দিন দিব, আপনি আমাকে দিয়ে দিলেন। এবার আপনি কোনো দস্তখত দিলেন না, কোনো প্রমাণ রাখলেন না। আমি এটা নিয়ে বললাম যে হ্যাঁ আমি তো কিনি না, এটা প্রমাণ কি? এটা তো কোনো এটা কি হইলো? এটা কি হবে? এটা কোনো মানুষ করতে পারে? তাহলে আমি যে আপনাকে ওয়াদা দিলাম, আমি যে মুখে কথা বললাম, আপনি যে আমাকে ট্রাস্ট করলেন, এটা কি 2 পয়সার দাম নাই? এটাই গুরুত্বপূর্ণ। বরং কাগজে কলমে লিখলেন, তারপর আপনি প্র্যাকটিক্যালি কিছু করলেন না, সেটা বরং খারাপ। আমাদের সংবিধান হাসিনা যেভাবে নষ্ট করছে, তার আগ পর্যন্ত এই সংবিধানের মধ্যে অনেক রাইট ছিল যেগুলো জনগণ পাইলে দেশটা এই জায়গায় যাইতো না, কোনো কিছুই তো রক্ষা করা হয়নি। ফলে আপনি দেখেন পার্লামেন্টারি ডেমোক্রেসি ইজ নট থিওরি, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। এটা কার্ল স্মিথের কথা। আপনি প্র্যাকটিক্যালি কী করছেন, দ্যাট ইজ দ্য আপনার পার্লামেন্টারি ডেমোক্রেসি। থিওরিটিক্যালি অনেক মাইরপেস আছে। আপনি একটা জিনিস এখানে বলি এই পয়েন্টে, সংসদীয় গণতন্ত্রের কথাও আমরা বলছি, সংসদ কিভাবে কার্যকর হবে। এখন ধরেন জামাত নেতৃত্বাধীন জোট বিরোধী দলের ভূমিকা, বিএনপি সরকারি দলের ভূমিকা আছে। এই সংসদ গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, আবার গণতন্ত্রকে দুর্বল করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, দুইভাবে কিন্তু ভূমিকা রাখতে পারে। আমরা অতীতে দেখছি, অতীতেও কিন্তু হাসিনার সংসদ ছিল না, সংসদে বসছে না, মমতাজ গান গাইছে না, গাইছে তো, এটা একটা বিনোদন মঞ্চ আকারে ভালো ভূমিকা পালন করছে না, করার মধ্যে কি ডেমোক্রেসি ডিক্লাইন হয়েছে। সো এখন তার মানে কি, তার মানে একটা প্রিন্সিপাল লাগে একটা। আপনি শুধু গঠন করলেন, বসলেন,
হ্যাঁ, চা সিঙ্গারা বিড়ি খাইলেন তাতেই হইল না। আপনার প্রিন্সিপালটা কি, আপনার নীতিটা কি, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। তো ফলে এই সংসদ গঠন করার মধ্য দিয়ে ডেমোক্রেসি ইনক্রিজও করতে পারে, ডেমোক্রেসি শক্তিশালী হতে পারে, আবার ডিক্লাইনও হতে পারে। ডিপেন্ড করে আপনি কোন প্রিন্সিপালের মধ্যে ফাংশন করছেন। আমরা সরকারি দল এবং বিরোধী দল নিয়ে আলাপ করবো, একটু বিরোধী দলে যেতে চাই। সংসদে যখন শপথ হলো, জামাতকে নিয়ে এমনিও রাজনৈতিক পরিমণ্ডলে অনেক আলোচনা সমালোচনা রয়েছে, কিন্তু জামাত যখন বলল যে সংবিধান সংস্কার পরিষদে বিএনপি শপথ নেবে না, তখন জামাত এবং এনসিপি দুই এন্ড থেকেই বলা হয়েছিল যে তারা হয়তো শপথ নেবে না, কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখেছি যে শপথ নিয়েছে। বিরোধী দলের জনগণের সাথে এটা কি প্রথম কোনো ধাক্কা? ধাক্কা না, এটা তো ধরেন আমি তাদের আর সমালোচনা করতে চাই না, বহু করছি। হ্যাঁ, তো এইটা হলো ডিপেন্ড করে আপনি জনগণকে কতটা গুরুত্বপূর্ণ মনে করেন। আপনি আধা ঘন্টা আগে বললেন যে বিএনপি যদি 2টা শপথ না নেয় তাহলে আপনি কোনো শপথ নেবেন না। আধা ঘন্টা পরে আপনার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায় কেন? আপনি কি রাজনীতি করেন? কেন কেন চেঞ্জ হয়ে যায়? তারা বলবে এটা, তারা এত মেধাবী, তারা এত চৌকস, তারা এত নীতিবান, এটা তারা বলবে। এটা আমি তো জানি না, আমারও তো মেধা নেই। আমার মেধা থাকলে আমি বলতে পারতাম। আধা ঘন্টা পরে সিদ্ধান্ত নিতে হয়, সকালে বিকালে হ্যাঁ ভিন্ন কথা বলতে হয়, সকালে এক কথা বিকালে এক কথা বলতে হয়। আমি 18 বছর ধরে একই কথা বলতেছি, নানাভাবে ঘুরাই ফিরে, একই পয়েন্ট একটাই। সেটা হলো দল যার যার রাষ্ট্র সবার, সেটা হলো রাষ্ট্র হবে ভ্যালুবেজ, ইডিওলজি থাকবে সমাজে। আপনি মতাদর্শ আলাদা, আপনি জামাত করেন, আপনি এনসিপি করেন, আপনি গণসংহতি করেন, বা আপনি একটা কড়া বামপন্থী মাওবাদী রাজনীতি করেন, অসুবিধা নেই, সমাজে করেন। রাষ্ট্র কোনো ইডিওসেন্ট্রিক প্রতিষ্ঠান হবে না, রাষ্ট্র হবে ভ্যালু বেসড। সমস্ত ভ্যালু, সমস্ত মূল্যবোধ রাষ্ট্র প্রোটেক্ট করবে। এটা প্রথম দিন থেকে বলতেছি আমি, এখনও একই কথা বলতেছি। এবং বিএনপি এটা না করলে আমরা বিএনপি সমালোচনা করব, বিএনপিকে আমরা ধরাই দিব, আমরা প্রতিবাদ করব। যে উপদেষ্টাকে নিয়ে বিএনপির প্রচুর অভিযোগ ছিল, এমনকি তারা আন্দোলনও করেছে বলাই যায়, সেই উপদেষ্টাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন। কি হলো আসলে বিএনপির সাথে খলিলুর রহমান সাহেবের, অথবা গভর্নমেন্ট যেভাবে চলে গেল, উপদেষ্টা পরিষদের লোকজন যেভাবে চলে গেল, সেই জায়গাটা নিয়ে আলোচনা করার আগে এই জায়গাটা নিয়ে একটু শুনতে চাই আপনার মতামত কি? হ্যাঁ, প্রথমত হলো আমি এইটাতে আমার নীতিগত সিদ্ধান্ত হলো বিগত সরকারে ডক্টর ইউনূস সরকারে যারা ছিলেন তাদের কাউকেই নৈতিকভাবে এই সরকারের দায়িত্ব নেওয়া উচিত না। এটা আমার স্ট্যান্ড পয়েন্ট। এটা আমি বিদেশি মিডিয়াতেও বলেছি, আমার লেখাতে বলেছি, বিএনপির অনেকেও মতো তাই। কিন্তু খলিল সাহেব যেহেতু ওই অর্থে উপদেষ্টা ছিলেন না, মানে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না, এবং ওনার কাজটা পাবলিক ফাংশনে ছিল, অনেক বেশি অন্য রাষ্ট্রের সাথে সম্পর্কে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে ছিলেন। এবং যেহেতু আপনি যেটা বললেন যে ওনাকে জামাত প্রোটেক্ট করতে চাইছে, বিএনপি ওনাকে সরাইতে চাইছে, ফলে ওনাকে যদি বিএনপি নিয়োগ দেওয়া থাকে, নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত উনি জামাতের লোক বা জামাত এনসিপি ব্লকের লোক, এবং তাদের যারা অ্যাক্টিভিস্ট তারা পৃথিবীর সেরা পররাষ্ট্র বিশেষজ্ঞ হিসাবে পোট্রে করছে। তো তার মানে জামাতের একটা লোককে বিএনপি পররাষ্ট্রমন্ত্রী বানাইছে, মানে আগ পর্যন্ত তাই আমরা জানতাম। তো সেদিক থেকে জামাতের খুশি হওয়ার কথা যে তাদের একটা লোক বিএনপি অ্যাডপ্ট করছে। তো কিন্তু আমি এই কূটযুক্তি দিব না, আমি জানার চেষ্টা করছিলাম আসলে ঘটনাটা কি, এবং আমি স্ট্যান্ডিং কমিটির একজনকে ফোন দিছিলাম এটা বলার জন্য। তারা বললো যে তারা খলিল সাহেবের এই মানে একজন, উনি তো কেরিয়ার ডিপ্লোম্যাট, একজন খুবই জানো ডিপ্লোম্যাট, এটা তারা স্টাডি করছে, স্টাডি করে দেখছে যেহেতু জামাত তাকে ব্যাপকভাবে সমর্থন করেছে গোটা মানে পিরিয়ডটা, ডক্টর ইউনূসের এই সময়টা, হ্যাঁ, এবং এনসিপিও তাকে রাখার জন্য আন্দোলনের নামছিল, এবং বিএনপি বরং তাকে সরাইতে চাইছিল। তো বলে সেদিক থেকে উনি যদি জামাতের লোক হয়, বিএনপি যদি অ্যাডাপ্ট করে, তাহলে ওনার নিরপেক্ষতার জায়গাটা প্রশ্নবিদ্ধ হয় না, কাটাকাটি হয়ে যায়। কিন্তু ওনার যে এক্সপার্টিস, ওনার যে প্রজ্ঞা বা এই বিষয়ে যে দক্ষতা, এটাকে জাতীয় স্বার্থে কাজে লাগানো যায়, সেই কারণে ওনাকে নেওয়া। এবং সবার আগে বাংলাদেশ নীতি যেটা, এটা এক্সিকিউট করার ক্ষেত্রে এরকম একটা চোস্ত অভিজ্ঞতা সম্পন্ন কেরিয়ার ডিপ্লোমেটের বাংলাদেশে দরকার ছিল। বিএনপিতে অনেক অভিজ্ঞ লোক আছে, কিন্তু সেটা পলিটিক্যাল এন্ড থেকে, কিন্তু এই লেভেলের কেরিয়ার ডিপ্লোমেট এইটা পাওয়া যায় নাই, যে কারণে খলিল সাহেবকে এখানে রিকোয়েস্ট করা হয়েছে। খলিল সাহেবের দিক থেকে আগ্রহ ছিল। টেকনোক্রেটের জায়গায় নিশ্চয়ই দ্বৈত নাগরিকত্বের জায়গায় কোনো বাধা নাই, তাই দ্বৈত নাগরিকত্ব ছাড়া হয়েছে, দ্বৈত নাগরিক না, টেকনোক্রেট না, দায়িত্ব নেওয়ার আগে ইভেন ডক্টর ইউনূসের আমলে যারা দায়িত্ব নিয়েছে তার প্রত্যেকে তারা ক্লিয়ার করে দায়িত্ব নিতে হয়েছে। আচ্ছা, তাহলে আর এই বিষয় নিয়ে আর আলোচনা না করি, আমরা একটু অন্যদিকে যেতে চাই। তারেক রহমান সাহেব 50 জনের মন্ত্রিসভা নিয়ে তার কার্যক্রম শুরু করলেন। 10 জন উপদেষ্টাও নিয়োগ হয়েছে। দেখেছেন বিগত সরকারের সময় আমরা দেখেছি যে শেখ হাসিনার সরকারের যারা উপদেষ্টা ছিল তারাই তাকে বুদ্ধি পরামর্শ দিয়েছে, এবং শেষ পর্যন্ত তাকে পালিয়ে যেতে হয়েছে। মন্ত্রিসভায় পরে ফিরতে চাই, আগে একটু উপদেষ্টা পরিষদে আসতে চাই। যে উপদেষ্টা পরিষদ হয়েছে তাতে কি মনে হয় ওনাদের বুদ্ধি পরামর্শে তারেক রহমান পজিটিভ রাজনীতি শুরু করেছেন? আপনি দেখেছেন যে তিনি রাস্তা বন্ধ করে তার গাড়িবহর
যাচ্ছে না, ওই 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 অন্য পাবলিক গাড়ির মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, এই পজিটিভ রাজনীতি কি উপদেষ্টাদের শেষ পর্যন্ত থাকবে? এটা উপদেষ্টাদের উপর তেমন কিছু ডিপেন্ড করে না। তারেক রহমানকে তারেক রহমান এখানে তো লম্বা সময় ন্যারেটিভ পলিটিক্সের শিকার। দেখেন, এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আরেকটা জিনিস বলি। দেখেন, বিগত সময়ে সরকার মানে একটা খারাপ জিনিস, সরকার মানে একটা নেগেটিভ জিনিস, এই ধারণাটা এত বেশি সত্য ছিল, এত বেশি প্রতিষ্ঠিত ছিল, যে ফলে এই সরকার ভালো কিছু করবে এটা জনগণকে বিশ্বাস করতে সময় লাগবে। কারণ লম্বা সময়ের একটা সাইকি, আমরা একটা ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে ছিলাম। সরকার মানে নিপীড়ক, সরকার মানে রাজা, আর জনগণ আমরা প্রজা। ফলে সরকার মানে একটা নেগেটিভ জিনিস, নেগেটিভ ব্র্যান্ডিং, এই জায়গার থেকে কাটায় উঠা, হ্যাঁ, যে কারণে আমাদেরকে অনেক বেশি দালাল মনে হয়। কারণ আমরা তো বাংলাদেশের দালাল, আমরা এখানে নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্র চাই, এবং যেটা পার্সু করার দায়িত্ব হলো একটা মধ্যপন্থা রাজনৈতিক দলের। ফলে যখন যে দল বাংলাদেশপন্থী রাজনীতি করবে আমরা তার সাথে থাকব, না করলে আমরা তাকে ক্রিটিক করবো, দ্যাটস আওয়ার রুল। হ্যাঁ, তো এখন যেহেতু সরকার মানেই একটা খারাপ জিনিস, সরকার মানেই একটা নিপীড়ক, হ্যাঁ, যেটা আমরা দীর্ঘ সময় ধরে দেখে আসছি, এবং ডক্টর ইউনূসের সরকার এই নির্বাচন দেওয়া ছাড়া বাকি জিনিসগুলোতে মাশাআল্লাহ মোটামুটি ফেল করছে, যে কারণে গণ-অভ্যুত্থানের পরে জনগণের ভাগ্যের উন্নয়নের যে আকাঙ্ক্ষা ছিল সেটা এখনও পূরণ হয় নাই। সে কারণে সরকার একটা পজিটিভ জিনিস, সরকার আসলেই ভালো কিছু করবে, এটা বিশ্বাস করতে মানুষের কষ্ট হবে, এটা আরও সময় লাগবে। কিন্তু আপনি যদি দেখেন তারেক রহমান, আমরা যে বলতাম দল যার যার রাষ্ট্রসভার, উনি কি প্রথম বক্তৃতায় বলে নাই আপনারা যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেন নাই, সবার সরকারের প্রতি সমান অধিকার আছে? উনি কি বলে নাই যে রমজান মাসকে মুনাফা উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না? এটা তো আগেও উনি একবার ব্যবসায়ীদের সাথে বসছিল, যে যেহেতু রমজান আসছে। এবং আইনের শাসন সেটা শুধু নিজ দলের নেতাকর্মী না, সমস্ত নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এটা উনি বলেনি। কিন্তু উনি বলেছে, বলার এক্সিকিউট করা। দেখেন, আপনি যদি এখন বাজারে যান, লেবুর হালি 100 টাকা, লেবুর সবকিছুর দাম বেড়েছে। লেবুর হালিটা ইউনূস সরকারের আমল থেকে দাম বাড়তে, এবং এই মুহূর্তে লেবুর, কিন্তু এখন যখন রমজানের সময়ে লেবুর প্রত্যেক বাড়ি একটা হাইপ থেকে এটা বন্ধ করতে হবে, দাম বাড়াটা এটা বৈধ না। কিন্তু আমরা তো আর পূর্বের সরকারের দায় এখন দিতে পারবো না, দায়িত্ব নিতে হবে। ডেফিনেটলি এটা সরকার কালকে গঠন হইলো, বলে আজকে সরকার তো বলছে, সরকার সে অপারেশন কীভাবে চালায় এটা আমরা দেখবো। ডেফিনেটলি জিনিসপত্রের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, সেটা লেবু থেকে সোডা সবই, শুধু আলাদা করে না। কিন্তু লেবুর দামটা নিয়ে প্রত্যেক বছরে আমি বলতেছি এই জিনিসটা হয়। হ্যাঁ, তো এটা শুধু লেবু না, যে কোনো পণ্যের ক্ষেত্রে এরকম মুনাফাগিরি করা যাবে না, মাফিয়াগিরি করা যাবে না, জনগণের উপর অত্যাচার করা যাবে না। শুনেন, বিএনপির শক্তি কিন্তু তার নেতাকর্মী না, জনগণ তার ভ্যানগার্ড, জনগণের আস্থার মধ্যে দিয়ে তার এই আজকে বিপুল বিজয়। সবাই মনে করছিল বিজয় হইল টাইনা 170-60। হ্যাঁ, সো এই যে 2/3 মেজরিটি তার, এটা জনগণের অর্জন, এটা বিএনপির কোনো অর্জন না, বরং বিএনপির এটা বিএনপির কারণে অনেক জায়গায় ভোট কমছে। হ্যাঁ, সো ফলে জনগণকে সার্ভ করা ছাড়া এবং তার সফল হওয়া ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। এবার আপনি আসেন উপদেষ্টা কতগুলো রুটিন দায়িত্ব পালন করবে, দায়িত্ব বন্টন করা আছে। এবং তারেক রহমান উপদেষ্টা নির্ভর রাজনীতিবিদ না, প্রথম কথা হলো এটা। যেমন ধরেন, উনি যখন কথা বলেন, উনি যখন পিপল টু পিপল এঙ্গেজ করেন, সেইটা বেশিরভাগ সময়ই উনি ওনার মতো করে করেন। উনি এমন অনেক কাজ করেন যেটা ওনার প্রোটোকলের মধ্যে জানে, সেটা আপনার নির্বাচনী ক্যাম্পেইনের মধ্যে। তার সিকিউরিটি খুবই একটা কনসার্নের বিষয় ছিল, সেটাকে তোয়াক্কা করে অনেক উল্টাপাল্টা জিনিস করছে। একবার তো দেখছি ওনারে কান্দে করে নাচতেছে লোকজন নিয়ে। হ্যাঁ, তো আতঙ্কিত হওয়ার মতো বিষয় ছিল, আমি খুবই বিরক্ত হয়েছি এটাতে। তো এবং এই যে ধরেন উনি প্রাইম মিনিস্টার, উনি জ্যামের মধ্যে, আপনি বলেন জ্যামের মধ্যে ওনার গাড়ি আটকে আছে। হ্যাঁ, জনগণের দুর্ভোগ তৈরি করার দরকার নেই, কিন্তু আবার জ্যামের মধ্যে ওনার আটকে থাকারও দরকার নেই। হ্যাঁ, উনি যাইতে পারে ওনার মতো করে, উনি আগের থেকে ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ না করে থেকেও ওনার মতো করে উনি যেতে পারে। কারণ প্রাইম মিনিস্টারের সময়টা সবার সময়ই গুরুত্বপূর্ণ। এটাও তো একটা পরিবর্তন, আমরা ধরেন পজিটিভ বিষয় তো আমরা প্রশংসা করব। এই পরিবর্তনটাতে জনগণ স্বাগত জানাচ্ছে, কিন্তু আমি বলতেছি এই পরিবর্তনের কারণে যদি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষতিগ্রস্ত হয়, সেটা আপনার এফোর্ড করার দরকার নেই। আমরা এটা বুঝবো। বাংলাদেশের মানুষকে আপনার দেখানোর কিছু নাই। বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসে, আপনি যে সার্ভিসটা দেন প্র্যাকটিক্যালি প্রমাণ করেন, কিছু দেখাইতে হবে না, কোনো পিআর দরকার নেই। তারেক রহমানের কোনো পিআর দরকার নেই, উনি উপদেষ্টা নির্ভর না, এটা আমি বললাম। আমি পার্সোনালি ওনাকে যেহেতু চিনি, সো ওনার জন্য চ্যালেঞ্জ হলো সফল হওয়ার জন্য এই উপদেষ্টাদের উনি নিয়োগ দিছে। কিন্তু এটা যদি মনে করেন যে চিরস্থায়ী বন্দোবস্ত, তা না। ওনারা কাজ করবে, পারফর্ম করবে, যদি আপনার আপ টু দ্য মার্ক হয় ফাইন, ফাংশন করবে, না হলে চেঞ্জ, নতুন গ্রুপ আসবে। বিএনপিতে আর কোনো অনেক কিছুর অভাব থাকতে পারে, কিন্তু লোকের কোনো অভাব নেই, প্রচুর লোক আছে। আর আমাদের দেশে একটা স্বভাব হইল, আমি নিজে ওই গুরুত্বপূর্ণ সিটে না যাওয়া পর্যন্ত কোনো যোগ্য লোক নিয়োগ পাইছে এটা আমরা মনে করি না। যেমন বিএনপি ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত
ফেসবুকে যতগুলো ক্যাবিনেট হয়েছে তাতে আমিও মন্ত্রী ছিলাম, হ্যাঁ, আমার কাজ সেটা না যদিও। তো ফলে সবাই সবাইকে মনে করে যে আমি ওই একমাত্র যোগ্য লোক ওই জায়গায় দায়িত্ব পালন করার জন্য। দেখেন এখানে সবাই যে যারা দায়িত্ব পালন করছে সবাইকে সবাই পছন্দ করবে বা আমি সবাইকে পছন্দ করছি, ব্যাপারটা এরকম না। আপনি বিলাই সাদা না কালা সেটা দূর করতে না, ইন্দুর মানে সে ইন্দুর ধরতে পারে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট থিং, তাই না? তো ফলে আপনার অপছন্দের লোক ধরেন একজন নিয়োগ পাইছে বা আমার অপছন্দের লোক নিয়োগ পাইছে, বাট সে কাজটা প্রপারলি করতেছে, ওকে মাফ করে দিব, সমস্যা নেই, মাইনে নিব আমরা। সো এবং তারেক রহমানের প্যাটার্নটা যেহেতু উনি খুবই কনস্ট্রাকটিভ ওয়েতে কাজ করে, পরিকল্পনা নির্ভর কাজ করে, ফলে উপদেশটা সকালে এসে একটা বললো, আরেক দিন বিকালে এসে আরেক উপদেশটা বললো, ফলে চেঞ্জ হয়ে যায়, ব্যাপারটা এরকম না। উনি এই যে আপনার ধরেন যে আমি যেটা বলতেছি যে আমরা এতদিন একটা রেজিম দেখেছি, এখন আমরা একটা ডক্ট্রিনে প্রবেশ করেছি যে তারেক রহমান ডক্ট্রিনটা কি? একটা নীতি নির্ভর শাসন কাঠামো, এবং এটা যদি উনি সফল করতে পারে অ্যাকর্ডিং টু আপনার ম্যানিফেস্টো, নির্বাচন ম্যানিফেস্টো যেটা দিছে সেটা ধরে ধরে উনি যদি সফল করতে পারে, এইটা একটা ঐতিহাসিক আপনার ডক্ট্রিন হিসাবে বাংলাদেশের ইতিহাসে আখ্যায়িত হবে। তার মানে আপনার ব্যাখ্যা স্পষ্ট যে উপদেষ্টা পরিষদ যাই হোক, শেষ পর্যন্ত সিদ্ধান্তের ক্ষেত্রে তারেক রহমান নিজের বুদ্ধি উপরেই ভরসা করবেন এবং যেটা দেশের পক্ষে যাবে তিনি সেই ধরনের সিদ্ধান্তই নেবেন, এটাই আপনি বলতে চাচ্ছেন। আর একটা বিষয় আমরা পত্রপত্রিকায় দেখেছি, মিডিয়াতেও এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে শঙ্কাও প্রকাশ করেছে যে বিএনপি ক্ষমতা গ্রহণ করার পরপরেই বেশ কয়েক জায়গায় আওয়ামী লীগের অফিস খুলেছে বলতে পার্মানেন্টলি খুলেনি, কিন্তু তারা প্রবেশ করেছে, স্লোগান দিয়েছে, তাদের নেতা নেত্রীদের ছবিটা নিয়েছে, পতাকা উত্তোলন করেছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? বিএনপি কি আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করবে কিনা? আওয়ামী লীগের পুনর্বাসনে তো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, বিএনপি জামাত সব দল মিলে ভোটের আগের থেকেই তাদের ভোট টানার একটা এবং যে সমস্ত জায়গায় আওয়ামী লীগ একটু শক্তিশালী, যদিও ভোটারদের কোনো পরিচয় থাকার কথা না, সেখানে জামাত অনেক ভালো করেছে, কিছু কিছু জায়গায় বিএনপিও ভালো করেছে, ফলে এটা দুই দলের মধ্যে আছে। আর আপনি যেটা বললেন মানে অফিস খুলে দিছে, তারপরে হলো তারা স্লোগান দিছে, আপনার দুপুরে অফিস খুলছে, সন্ধ্যায় আবার আগুনও দিছে, এই খবরও তো আছে। হ্যাঁ, সো বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আপনার অপ্রাসঙ্গিক হয়ে গেছে 5 তারিখের পরের থেকে। আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে রাখছে এই রাজনৈতিক দলগুলো। এখন যারা বিরোধী দলে আছে তাদের কর্মকাণ্ডের সাথে আওয়ামী লীগের পার্থক্য করা মুশকিল হয়েছে। এই যেমন জাইমা রহমানের ছবি নিয়ে যা হচ্ছে, এআই নির্ভর ভিডিও টিডিও বানায়, ছাত্রলীগও চালায়, এরাও চালায়, নতুন বিরোধী দল এরাও চালায়। ফলে এদের মূল চ্যালেঞ্জ হলো আওয়ামী লীগ থেকে নিজেদের আলাদা করা। আর বিএনপির মূল চ্যালেঞ্জ হলো এখানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। এই হলো দুইটা ক্রাইসিস। সেক্ষেত্রে আওয়ামী লীগ এখানে রিলিভেন্ট হবে কিভাবে? আওয়ামী লীগ এই সরকারও তো পারেনি, মানে বিগত সরকার তো ডিল করতে পারেনি। আমি বলছিলাম যে আগামী দিনে রাজনীতি বিকশিত হবে বা দলগুলোর ক্ষেত্রে রাজনীতির আপনার বিকাশটা নির্ভর করবে আওয়ামী লীগকে কে কীভাবে ডিল করে তার আলোকে। কারণ আওয়ামী লীগ একটা খাসিলত, একটা নফসানিয়াত, একটা বৈশিষ্ট্য, এটা শুধু একটা রাজনৈতিক দল না। তো এখন আপনি আওয়ামী লীগকে যদি প্রপারলি ডিল করতে না পারেন তাহলে তো এই প্রবলেম হবেই। এখন এই সরকারের দৃষ্টিভঙ্গি কি? বিএনপি সরকারের দৃষ্টিভঙ্গি আওয়ামী লীগের ব্যাপারে শেখ হাসিনাকে ফেরানো এবং বিচার ট্রাইব্যুনাল এগুলো অ্যাজ ইট ইজ যেভাবে চলতেছিল ডক্টর ইউনূসের, এগুলো চলবে, এটা হলো তার দৃষ্টিভঙ্গি। এবং সাংগঠনিকভাবে একটা বিচারের প্রক্রিয়া বিএনপি শুরু করবে। বিএনপি তার ইশতেহারে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশনের প্রস্তাব, যেটা আমি দীর্ঘদিন ধরে চাই আসতেছিলাম আওয়ামী লীগের আমল থেকে, ট্রুথ অ্যান্ড হিলিং কমিশনের প্রস্তাবনা তারা দিয়েছে। কি কাজ করবে এই কমিশন? এই কমিশন অপরাধী যারা তাদেরকে বিচারের আওতায় আনবে, আর যারা অপরাধী না, আওয়ামী লীগকে একটা রাজনীতি মনে করে, তাদেরকে পলিটিক্যালি এডুকেটেড করবে। এডুকেটেড করার মধ্য দিয়ে তারাও তো বাংলাদেশের নাগরিক, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি এগুলো বাংলাদেশের নাগরিক না, তো আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ ধরেন পছন্দ করে বা জাতীয় পার্টি পছন্দ, পিটাই মেরা ফেলবেন, নো, তা করা যাবে না। বা আগে যেটা করছে জামাত বিএনপি দেখলে আওয়ামী লীগ যা করছে, এখন আপনি আওয়ামী লীগের উপর তা করবেন, তা করা যাবে না। তো ফলে অপরাধীদের আলাদা করা, আর যারা এটাকে রাজনৈতিক মতাদর্শ মনে করে তাদেরকে পলিটিক্যালি হিলিং করা, পলিটিক্যালি পুনর্বাসন করা, করে নতুন বাংলাদেশ গঠনে তাদেরকে সামিল করা। দুই দিকে যদি ট্রমাটিক থাকে জনগোষ্ঠী তাহলে দেশ গঠন হয় না। আপনার জাতি গঠন প্রক্রিয়ায় আমরা প্রবেশ করেছি, আমাদের দেশ পুনর্গঠন লাগবে, সংস্কার দেওয়া হবে না। তাহলে পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আওয়ামী লীগ যে বিএনপি জামাতকে যেভাবে এতদিন স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ একটা গুটি হিসাবে ব্যবহার করছে, আওয়ামী লীগকে একই জিনিস করা যাবে না, ভিকটিম বানানো যাবে না। ভিকটিম বিকাম কিলার্স, ভিকটিম রাজনীতি ডেঞ্জারাস। ফলে আওয়ামী লীগকে তার মানবিক মর্যাদা, নাগরিক অধিকার, তার আপনার যে আইনের শাসন পাওয়ার যে তার অধিকার, এগুলো সব পরিপূর্ণভাবে দিতে হবে, এই ব্যাপারে কোনো ছাড় নাই। সেটা এনশিওর করার মধ্য দিয়ে সে বাংলাদেশকে ওন করবে। এবং এখানে আওয়ামী কাঠামোর বাইরে আপনি কখন বের হবেন, কখন আওয়ামী লীগ টোটালি ইররিলেভেন্ট হয়ে যাবে? যখন রিয়েলি এখানে একটা ডেমোক্রেটিক
স্টেট দাঁড়ায় যাবে। যখন আপনি যেই মত যেই পথেরই হন না কেন, রাষ্ট্র আপনার কাছে দায়বদ্ধ, রাষ্ট্র আপনার অধিকার নিশ্চিত করতে উদ্গ্রীব, বাধ্য। আপনি আওয়ামী লীগ করবেন কোন দুঃখে? আওয়ামী লীগ করার তো কোনো দরকার নেই আপনার। ফলে এখানে আওয়ামী লীগের রাজনীতিটা প্রপারলি ডিল করার একমাত্র পদ্ধতি হলো, এবং ইন্ডিয়ান কোশ্চেন একই সাথে, একটা সভারেন্ট বাংলাদেশ ডেভেলপ করা, একটা উন্নত বাংলাদেশ ডেভেলপ করা, মানুষের মানবিক মর্যাদাবোধ ফেরত আনা। দ্যাটস দ্য রিয়েল প্রসেস। হেট্রেশনের উপর বেস করে যদি পলিটিক্স হয়, ডেঞ্জারাস পরিণতি বয়ে আনবে। এটা আপনার অ্যাংজাইটি তৈরি করবে। ইন্টিমেট এনিমিকে এইভাবে ক্লিনজিং করে ডিল করা যায় না। আপনার ফ্যামিলিতে আওয়ামী লীগ আছে, আমার ফ্যামিলিতে আছে জামাত আছে, এটা একটা ফ্যামিলিয়ার রিলেশনশিপ। 3 ভাই থাকলে 1 ভাই জামাত, 1 ভাই আওয়ামী লীগ, 1 ভাই বিএনপি, তো কারে থেকে কারে মারবেন আপনি? সো ফলে বিগত আমলের অপরাধ যেটা হয়েছে সেটাকে একদম প্রপারলি বিচার করেন আপনি। ফৌজদারি অপরাধ, যে হত্যা করছে, যে গুম করছে, যে আপনার ধরেন যে টাকা লুট করছে, এটা তো ধরেন আপনার ভাই হইলেও তো আপনি কি তার পক্ষ নেবেন? নৈতিক মানুষ হিসেবে আপনি নিতে পারেন না। সেম জিনিস এখানে, আপনি কানতে কানতে তার বিচারের ব্যবস্থা করবেন, কানবেন একদিক দিয়ে, আরেক দিয়া জেলে পাঠাবেন। তার মানে 71 এবং 24 ইস্যুতে 71-এও যারা ফৌজদারি অপরাধ করেছে তাদেরও যেমন বিচার হবে, 24-এ যারা ফৌজদারি অপরাধ করেছে তাদেরও বিচার হওয়া হবে উচিত। কিন্তু দল হিসেবে যারা পরবর্তীতে দলের ভোটার, তাদের জন্য এই বিষয়টা ফ্লেক্সিবল করা উচিত। এবং আমি আপনাকে বলি, এই নির্বাচনটা ইটসেলফ একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়া হিসেবে ভূমিকা পালন করেছে। আচ্ছা, আওয়ামী লীগের লোকরা বিএনপি জামাতে ভোট দেয় নাই, দিয়েছে, যার মধ্যে দিয়ে তারা নতুন করে নিজেদেরকে রিইনকর্পোরেট করে নাই। এখন এই রিইনকর্পোরেট করার সুযোগ নিয়ে যদি আবার আওয়ামী লীগের অফিস খুলতে যায়, সেটা হলো গণতান্ত্রিক প্রক্রিয়ার সুযোগ নিয়ে ফ্যাসিবাদী রাজনীতি শুরু করা হয় যেভাবে, তার উদাহরণ নরেন্দ্র মোদী যেভাবে করে, ট্রাম্প যেভাবে করে। দেখেন, ডেমোক্রেটিক রাজনীতিতে স্পেস থাকে। এখন সেই স্পেসটা আপনি গণতন্ত্র শক্তিশালী করার জন্য ব্যবহার করতে পারেন, আবার সেটাকে ব্যবহার করে আপনি স্বৈরাচার ফ্যাসিবাদও কায়েম করতে পারেন, যেটা হাসিনা করছে, যেটা এরশাদ করছে, যেটা নরেন্দ্র মোদী করতেছে। তো ফলে এখানে যে প্রিন্সিপালস, নীতিটা গুরুত্বপূর্ণ। আপনি ভোট দিচ্ছেন, ধরেন আপনি বিএনপিকে ভোট দিচ্ছেন বা জামাতকে ভোট দিচ্ছেন, ভোট দেওয়ার মধ্যে দিয়ে আপনি নর্মাল হয়েছেন। এখন আপনি যাই আওয়ামী লীগের অফিস খুলে জয় বাংলা স্লোগান দিচ্ছেন, আপনারা সবাই মিল্লা ধরে যখন পিটাবে তখন কী হবে? তা আপনি ভাইজলামি কেন করতেছেন? তো ফলে আপনার তো বুঝতে হবে যে পলিটিক্স কী আর আওয়ামী লীগ কী, ফ্যাসিবাদ কী আর পলিটিক্স কী। ফ্যাসিবাদ কোনো রাজনীতি হতে পারে না। ফ্যাসিবাদ একটা টোটাল ইডিওলজি, এবং সেই ইডিওলজিটা এটার মাফিয়া। বাংলাদেশে এটা ফ্যাসিবাদও ছিল, এটা কমপ্লিট মাফিয়াতন্ত্র ছিল আওয়ামী লীগের এটা। ফলে বিএনপি জামাত এখানে আওয়ামী লীগ পুনর্বাসন না, আওয়ামী লীগের ব্যাপারে এখানে একটা আওয়ামী লীগ একটা কমন পাবলিক এনিমি হিসাবে দুইটার পজিশন এক। আপনি দেখেন এইটা সব, আপনি যেটা বললেন যে অফিস খুলতেছে, আপনি দেখেন কোন জায়গায় অফিস খুলে তারা আরামে আসছে। আরামে নেই তারা, আপনি যেটা বলেছেন সেটাই, যে সকালবেলা অফিস খুলেছে, বিকালবেলা আগুন দিয়েছে, তারা আবার মুখ বেঁধে স্লোগান দিয়েছে, তারপরে চলে গেছে। ফলে এখানে আওয়ামী লীগের ব্যাপারে আরেকটা হলো বিএনপি জামাত বাদ দেন, বিএনপি জামাত দুইটা আওয়ামী লীগের দোষর বাদ দেন, সাধারণ মানুষ লক্ষ লক্ষ লোক যারা নামছে তারা কি করবে? লক্ষ লক্ষ জেনজি যে তার বন্ধুরে হারাইছে, গুলি খেতে দেখছে, সে কি করবে? সে বসে থাকবে? তো টোটাল এনার্কি তৈরি হবে না। এখন আর সমাজে আনার্কি তৈরি করার সুযোগ নেই, এটা হলে দেশ পিছিয়ে যাবে। আরেকটা বিষয় যেতে চাই যে আমরা যে ফ্যাসিজমের কথা বলি, আপনিও আওয়ামী লীগ নিয়ে যেটা বললেন, আওয়ামী লীগ পালিয়ে ভারতে চলে গেছে, তার মূল অংশ। আওয়ামী লীগের রাজনীতি তো পরিবার কেন্দ্রিক, বিএনপিটাও অনেকটা সেই রকমই, যে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, শেখ মুজিবুর রহমান সাহেব, তারপরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আর ফিরে আসার কোনো সম্ভাবনা আছে কিনা, এইটা। আর একটা হচ্ছে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র কারা, শত্রু রাষ্ট্র কারা? প্রথম কথা হলো, আপনি যে এখানে বললেন, এটা আমি ঘোর আপত্তি জানাই। পরিবার কেন্দ্রিক রাজনীতি বইলা যে রাজনীতি তকমাটা দেওয়া হয়, এটা হলো হাসিনার রাজনীতি, হলো ট্রাইবাল পলিটিক্স। এটা হাসিনা ছাড়া অন্য কেউ যদি করে আওয়ামী লীগের রাজনীতি, এরকম ফ্যাসিস্ট হবে, কারণ ইডিওলজিটা ফ্যাসিস্ট। আর বিএনপির পরিবারটা হলো ডেমোক্রেটিক পরিবার। শহীদ জিয়ার পরিবার, তারেক রহমান কি পরিবারের নেতা হিসাবে প্রধানমন্ত্রী হয়েছে, নাকি তার 40 বছর রাজনীতির বয়স তারপরে সে প্রধানমন্ত্রী? দীর্ঘ রাজনৈতিক পরিক্রমার এবং বিএনপির প্রধান কি সবসময় জিয়া পরিবারের ছিল, এর বাইরে কেউ ছিল না? সাত্তার সাহেব কি জিয়া পরিবারের ছিল না? আচ্ছা, তাহলে একটা হলো জিয়া পরিবারের সদস্য আপনিও কিভাবে? জিয়া পরিবার একটা মোরাল স্ট্যান্ডার্ড কি, এটা শর্ত কি জিয়া পরিবারের সদস্য হওয়ার? আপনি যদি আনকন্ডিশনালি দেশপ্রেমিক হন এবং ডেঞ্জারাসলি ট্রুথফুল হন, আপনি জিয়া পরিবারের সদস্য। এটা একটা মোরাল স্ট্যান্ডার্ড। আর শেখ মুজিবের, আপনার মুজিব পরিবারের এটা হলো অনেকটা হলো ব্রাহ্মণিজমের মতো, জন্ম নিতে বই করে। এটা রেসিয়াল, ব্লাড, ফিউডাল। আপনি যত খারাপই হন, কিন্তু আপনি যদি মুজিব ব্লাডের হন তাইলে আপনি মহান। কিন্তু জিয়া পরিবারের ব্যাপারটা এটা না। জিয়া পরিবারের এটা বাংলাদেশকে গণতান্ত্রিক রাজনীতিকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার স্ট্রাগল করা যে পরিবারটা, সেটা হলো জিয়া পরিবার। এবং জিয়া পরিবারের মূল স্ট্রেংথ হলো বাংলাদেশের জনগণ। খালেদা জিয়া বলে নাই বাংলাদেশের বাইরে আমার আর কোনো ঠাঁই নাই, কিন্তু আওয়ামী লীগের ঠাঁই তো বাংলাদেশের বাইরে আর সব জায়গায়, খালি বাংলাদেশে ঠাঁই নেই, উল্টাটা। ফলে ফ্যামিলিয়াল রাজনীতি, এবং
পারিবারিক জিনিসটা সবসময় যে আপনার খারাপ নেগেটিভ তা না। আপনাকে উদাহরণ দিই, জেমস মিল বিখ্যাত দার্শনিক, আইনজ্ঞ, ব্রিটিশ পার্লামেন্টারিয়ান, তার ছেলে আপনার স্টুয়ার্ট মিল, তো সেও অনেক বড় অন লিবার্টি লিখছে। হ্যাঁ, আমরা যে আজকে গণতন্ত্র এগুলির কথা বলি, তার অন্যতম পায়োনিয়ার থিঙ্কার। তার বাপের হাতে মানুষ হয়েছে, বাপ শিখাইছে তারে। সো আপনি ধরেন জিয়া পরিবার, একটা জিয়াউর রহমান বাংলাদেশে আসুক, এটা তো বিএনপি শত্রু, সেও চায় একজন জিয়াউর রহমানের মতো কেউ একজন বাংলাদেশকে লিড দেখ। বিএনপির শত্রুরও আকাঙ্ক্ষা এটা। ফলে তারেক রহমান যদি জিয়াউর রহমান 2.0 হয়, এর চেয়ে সৌভাগ্যের তো আর কিছু নাই। এই পরিবর্তনটা আজীবন চাই আমরা, এই পরিবারতন্ত্রকে আমরা আজীবন অ্যাপ্রিসিয়েট করবো। ফলে এই যে বামপন্থীদের ন্যারেটিভ পরিবারতন্ত্র, হ্যাঁ, ফিউডালিজম, ক্যাপিটালিজম, ওই যে বাম যে ইডিওসেন্ট্রিক ধারা, আর জিয়া পরিবার, এটা কমপ্লিটলি আলাদা জিনিস। আপনি বুরুঙ্গামারি শহরে থেকেও জিয়া পরিবারের সদস্য হতে পারেন, এটা জাস্ট মোরাল স্ট্যান্ডার্ড। এটা কোনো রেসিয়াল, ফিউডাল, ব্লাড রিলেটেড ব্যাপার না, এটা আওয়ামী লীগের টাইপ। জিয়াউর রহমানের জনপ্রিয়তা তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ হবে কিনা, কারণ এই কারণে বলছি, দেখেন সবাই কিন্তু গ্রামে যদি আপনি কথা বলেন, মেজর পোস্টটাকে সবাই অনেক বড় পোস্ট মনে করে। আপনি যদি বলেন ব্রিগেডিয়ার আসছে, তার ভিতরে ওইভাবে কাজ করে না। কিন্তু যেহেতু জিয়াউর রহমানের সাথে মেজর ছিল, মেজর জিয়া, এটার একটা এস্টাবলিশমেন্ট আছে। সেই ক্ষেত্রে আমি এই প্রশ্নে আসতে চাই যে তারেক রহমান সেখানে চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা, কিন্তু এই পুরনো প্রশ্নের উত্তর নিতে চাই যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ রাজনীতি আর কখনো আওয়ামী লীগের শেখ হাসিনা না, আওয়ামী লীগের নেতৃত্ব, ধরেন আওয়ামী লীগ গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যখন কোনো শক্তিকে পরাজিত করা হয়, সেটা মানে রাজনীতিতে ইররিলেভেন্ট হয়ে যায়। ধরেন ৭১-এর পরে জামাত ইসলাম ইররিলেভেন্ট হয়ে গেছিল না, তাকে ফিরতে হয়েছে কত বছর পরে, কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে, ক্ষমা চাইতে হয়েছে কতবার, তারপরে এখনো পর্যন্ত সে ট্রাস্ট অর্জন করতে পারতেছে না। হ্যাঁ, তাকে দীর্ঘ সময় নির্যাতনের মধ্যে দিয়ে যাইতে হয়েছে আওয়ামী লীগের আমলে, তারপরে এখনও তাকে স্ট্রাগল করতে হচ্ছে। হ্যাঁ, তো অ্যাট দ্য সেম টাইম এখানে যদি গণতান্ত্রিক প্রতিষ্ঠান বা রাজনীতিটা যদি আওয়ামী কাঠামোর বাইরে চলে গেছে, আমি আপনাকে বলি, আগে আওয়ামী লীগের রাজনীতিটাই ছিল মূল ধারা, এই বাঙালি জাতীয়তাবাদী ধারা, কালচারালি ফিলোসফি, ওইটাই ভাগ বাটোয়ারা করে সবাই করতো, এবং আর রিয়াকশনের ওর বিরুদ্ধে রাজনীতি করতো অন্যান্যগুলো। এই জন্য কারো রাজনীতি বিকশিত হয় না, বিএনপির রাজনীতিও দাঁড়ায়নি। এখন বলো উল্টাটা, এখন এখানে একটা লিবারেল মধ্যপন্থা রাজনীতি হলো মূল ধারা। তেমন জামাতও এখন বলে আমরা মধ্যপন্থী দল, বাংলাদেশপন্থী দল, এনসিপি তো মধ্যপন্থী রাজনীতি করে। ফলে রাজনীতির প্যারাডাইমটা শিফট হয়ে গেছে, সবাই ভাগ বাটোয়ারা করে বিএনপির রাজনীতিটাই করতে যাচ্ছে। কে কত বেটারভাবে করবে তার উপর জনগণের রায় নির্ভর করবে। রাজনীতির প্যারাডাইম শিফট হয়ে গেছে, ফলে আওয়ামী ব্লকে রাজনীতি নাই। সেখানে হাসানিয়ার নেতৃত্বে বা হাসিনার ছেলের নেতৃত্বে বা তার নাতি, তার পুতি, এটা কিছু আসে যায় না। পলিটিক্সের প্যারাডাইম শিফট হয়ে এই রাজনীতিটা ইররিলেভেন্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে। দ্যাটস দ্য পয়েন্ট। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে দুটি প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। এর অন্যতম প্রশ্ন হচ্ছে যে আমরা ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় অবস্থান করছি যার তিন দিকেই ভারত, এক পাশে ছোট করে মায়ানমার আছে, তারপরে বৃহৎ শক্তির খেলার একটা বাজারের মতো হয়েছে। আপনি বিশ্বাস করেন কিনা, এবং সেইখানে কে আমাদের বন্ধু, কে আমাদের শত্রু? বাংলাদেশের কেউ বন্ধু নাই, কেউ শত্রু নাই। সবার আগে বাংলাদেশ নীতি, এটা আমাদের পররাষ্ট্রনীতির মোটো। এবং এটা নিয়ে আমি সরাসরি কথা বলছিলাম তারেক রহমানের সাথে। উনি বলল, বাংলাদেশের জনগণ যদি আমার সাথে থাকে, বাংলাদেশের জনগণের সাথে আমার সম্পর্ক যদি সুদৃঢ় থাকে, আমার জাতি হিসাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, পৃথিবীর যত শক্তিশালী রাষ্ট্রই হোক, কেউ আমাদেরকে কোনো এককভাবে নিয়ন্ত্রণ বা ডোমিনেট করার সাহস পাবে না, সুযোগ পাবে না। ফলে এখানে জাতিগত ঐক্য সেটা আমাদের রাজনৈতিক বিরোধিতা থাকবে, জামাত, এনসিপি, জামাত, বিএনপি বিরোধিতা থাকবে, কিন্তু ন্যাশনাল সবার আগে বাংলাদেশ প্রশ্নে একটা জাতীয় ঐক্য থাকবে। এবং সেই ঐক্যের প্রশ্নে আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। তাহলে বিদেশি শক্তি, আপনি যেটা বলেন, হ্যাঁ, জিওগ্রাফিক্যালি, জিও পলিটিক্সের ক্ষেত্রে আমরা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আছি। এবং বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ইতিহাস আমরা জানি, পার্টিকুলারলি প্রতারণার ইতিহাস। কিন্তু অন্ধ ভারত বিরোধিতা আপনাকে আগায় নেবে না। আপনাকে কি করতে হবে? বাংলাদেশের সক্ষমতাকে বৃদ্ধি করতে হবে, যাতে করে এখানে দেখেন, আমি একটা কথা বলি যে আমরা মাল্টিপোলার ওয়ার্ল্ডে আছি এখন। এখন আর এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা নেই। ফলে মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমরা যেন একটা পোল হইতে পারি, সেই পোল হওয়ার জন্য আমাদের সক্ষমতা অর্জন করতে হবে। ইকোনমিক্যাল সক্ষমতা, আপনার ওয়েপনের সক্ষমতা, ইন্টেলেকচুয়াল সক্ষমতা প্রথমত সবচেয়ে গুরুত্বপূর্ণ। কালচারালি, ফিলোসফিক্যালি আমাদেরকে গ্লোবাল নলেজ ইন্ডাস্ট্রিতে আপনার কন্ট্রিবিউশন কী, আপনার আশেপাশে সহমত ভাই। হ্যাঁ, আপনার তো কোনো ওই লেভেলের কোনো লোকজনই তো নাই গ্লোবালি, 2-4টা লোকজন আছে। তো আপনার তো প্রচুর গ্লোবাল অ্যাম্বাসেডর তৈরি করতে হবে, যারা বাংলাদেশকে গ্লোবালি রিপ্রেজেন্ট করবে। সেটা আপনি তৈরি করেন। তৈরি করার মধ্য দিয়ে এই যে সবার আগে বাংলাদেশ, এইটাই হলো আমাদের পররাষ্ট্রনীতি। এবং পররাষ্ট্রনীতির মূল মোটো স্টেট অফ এক্সেপশন, যেটা আগামবেনিয়ান থিওরি, যেটা আমি বারবার বলি, একটা রাষ্ট্র অন্য রাষ্ট্র থেকে আলাদা হয় এনিমি পারসেপশনের উপরে, নট ফ্রেন্ড পারসেপশনের উপরে। রাষ্ট্র ধরে নেয় সবাই আমার শত্রু, এটা ধরে নিয়ে সে তার পলিসি ঠিক করে, তারপরে সে তার সাথে বাণিজ্য বাড়ায়, সম্পর্ক বাড়ায়, হ্যাঁ, ট্রেড আপনার ডিল করে, এই করে, ওগুলো বাড়ায়, যত বাড়ায়, কিন্তু ধরে নেয় শত্রু। ফলে এইটা হলো, এই জন্য রাষ্ট্র আলাদা।
আমি ধরেন আরব ওয়ার্ল্ডে আরবি ভাষাভাষী 27টা দেশ আছে, আলাদা আলাদা রাষ্ট্র কেন? কারণ তার পারসেপশন আলাদা। ভাষা এক হইলেই যে আপনি এক হবেন তা না, কালচার এক হইলেই এক হবেন তা না। ফলে মডার্ন নেশন স্টেটে রাষ্ট্র বেসড অন এনিমি পারসেপশন, নট ফ্রেন্ড পারসেপশন। আমাদের পররাষ্ট্রনীতি যে আমাদের বন্ধু রাষ্ট্র, পৃথিবীতে বন্ধু রাষ্ট্র বলে কিছু নেই, আবার সবাই আমাদের বন্ধু যখন আমার স্বার্থটাকে সে অনার করবে। এখন আমার স্বার্থ কখন অনার করবে? যখন আমি নিজে যোগ্য হব, আমি নিজে যখন সক্ষম হব। আমি ধরেন আমেরিকা বা চায়না বা ইন্ডিয়া বা অমুক রাষ্ট্র, আমার একটা ইউনিক সেলিং পয়েন্ট তো লাগবে, যেটা দিয়ে আমি তার সাথে বার্গেনিংয়ে যাব। ইউনিক সেলিং পয়েন্টের জায়গায় আমরা একটা অলরেডি গুরুত্বপূর্ণ জায়গায় আসছি। ভারত ডেমোক্রেসির রেসে দিন দিন নিচে নামছে, ডিক্লাইন করছে নরেন্দ্র মোদীর একটা ইডিওসেন্ট্রিক হিন্দুত্ববাদী রাজনীতির কারণে। পাকিস্তানের অবস্থা আমরা জানি। সেদিক থেকে তারেক রহমান অলরেডি সাবকন্টিনেন্টের সবচেয়ে উজ্জ্বল ডেমোক্রেটিক লিডার, বিপুলভাবে জনসমর্থিত, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টির নেতা সে। এই দুই রাষ্ট্রের চাইতে আমাদের গণতন্ত্র এখন অনেক অনেক ফলে সেদিক থেকে অলরেডি আপনি সাবকন্টিনেন্টে আগায় গেছেন। তাহলে এবার আপনার জনগণকে আগায় নেন, স্থিতিশীলতা আনেন, ইকোনমিটা গ্রোথ করেন, এডুকেশনটা ঠিক করেন, মানুষকে প্রচুর বিদেশি কামলা না, আপনি স্কিল লোকজন পাঠান, প্রচুর অভিবাসী পাঠান। আমাদের এই যে ক্রাইসিস, তরুণ প্রজন্মকে শুধু কামলা হিসাবে না, আমি তো বলবো যে কোটি কোটি ছাত্র আমাদের পাঠাইতে হবে ইউরোপ আমেরিকাতে। ইউনিভার্সিটিগুলো আমাদের দখল করার এজেন্ডা আমরা যোগ্য হলে বিদেশি রাষ্ট্র তখন আমাদেরকে তখন কি হবে? এবং আমাদের এই জেনারেশনগুলোই আমেরিকান পলিসিতে, ইউরোপিয়ান পলিসিতে যাবে তারা, আজকে যদি আমাদের ছেলেমেয়েরা ওখানে পড়াশোনা করতে চায়। হ্যাঁ, দেন তখন রেমিটেন্স শুধু না, আমরা গ্লোবাল পলিসিতে ডমিনেট করবো। আজকে ইন্ডিয়ান পাকিস্তানিরা মেয়র হয়, আপনার ভাইস প্রেসিডেন্ট হয়, প্রেসিডেন্সিয়াল লন্ডনে হয়, তো সেখানে বাংলাদেশের অনেক পিছায় আছে না? এত বড় গ্লোবাল কমিউনিটির অংশ, আমাদের জনগোষ্ঠী তো কম না। তো ফলে আমাদের এই গ্লোবাল রেসে আমাদের নতুন করে রিথিঙ্ক করতে হবে, নেশন বিল্ডিং প্রজেক্ট আমাদেরকেও টিকে থাকতে হবে। ছোট্ট করে জানতে চাই, তারেক রহমান 50 জনের যে মন্ত্রিসভা করেছে, এখানে অনেক তরুণরাও রয়েছে, নতুন অনেকে রয়েছে, তার জন্য ছোট করে যদি কয়েকটা পয়েন্ট বলেন, চ্যালেঞ্জ কি কি হতে পারে? দেখেন, তারেক রহমানের মূল চ্যালেঞ্জটা আমি বললাম যে এখানে একটা রেজিম থেকে ডক্ট্রিনে প্রবেশ করা, মানে একটা নীতিভিত্তিক শাসন কাঠামোতে প্রবেশ করা, সেটার প্ল্যান ওনার আছে এবং ওনার যে প্ল্যানগুলো এটা এক্সিকিউট করার ক্ষেত্রে যাদেরকে উনি নিয়েছে, তরুণ বুড়া বইলা কোনো কথা নেই। কাজ কি, কাজ হচ্ছে কি না, কাজ না হইলে সকালে ডাকবে, বিকালে নাই, ফায়ার, নতুন লোক আসবে। লোকের কোনো অভাব নেই বাংলাদেশে, প্রচুর লোক আছে। ওই ব্যক্তি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো ওই প্রোটোকল, গুরুত্বপূর্ণ হলো তার যে ডিউটি, সেই ডিউটিটা যদি কালাচোরার পাপও করে কোনো সমস্যা নাই, সেই মহান। হ্যাঁ, এখানে তরুণ বুড়া অমুক ফ্যামিলি এগুলো গুরুত্বপূর্ণ। তিনি যাদেরকে নিয়ে এসেছেন কাজ করতে হবে, কাজ না করলে বিদায়, গুডবাই, সালাম, ভালো থাকবেন, আবার নতুন লোক আসবে। একদম শেষ প্রশ্ন করছি, এটা আপনার ব্যক্তিগত প্রশ্ন। আপনারা যারা টেলিভিশন টকশো বা লেখালেখি করে ন্যারেটিভ উৎপাদন করতেন বা বিএনপি বা বাংলাদেশের পক্ষে ন্যারেটিভ উৎপাদন করতেন, সেখানে আপনিও ছিলেন, আমাদের টকশোর অন্য আরেকজন জাহেদ ভাইও ছিল। জাহেদ ভাই অলরেডি উপদেষ্টা পরিষদে চলে গেছে। আপনার ভবিষ্যতে তারেক রহমানের উপদেষ্টা পরিষদে যাওয়ার কোনো ইচ্ছা আছে কিনা? যদি ডাক দেয় আপনি যাবেন কিনা? আমাকে অনেক কিছু অফার করা হয়েছিল, আমি বলছি আমার কাজ হলো লেখালেখি করা, পাবলিক ইন্টেলেকচুয়াল, আমি আমার রোলটা প্লে করতে চাচ্ছি, বাংলাদেশ জনগণের পক্ষে কথা বলতে চাচ্ছি। আমি অলরেডি ডিক্লাইন করছি, ভবিষ্যতে কি হবে জানি না, অলরেডি আমি ডিক্লাইন করছি। অনেক অনেক ধন্যবাদ রেজাউল করিম রনি, আপনার লেখনী চলমান থাকুক, আপনার ভাষাও স্পষ্ট হয়ে সবার সামনে ছড়িয়ে পড়ুক, আপনার আলোচনা শুনে মানুষ সিদ্ধান্ত নিতে শিখুক বা বিশ্লেষণ করতে শিখুক, সাথে হয়তো আপনার সমালোচনাও থাকবে। আমাদের এই হট সিটে আসার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দর্শক, এই ছিল আজকের এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিট। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে হয়তো আমরা আবারও হাজির হব, অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথি থাকবে। সেই পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা, শুভরাত্রি।